Okay, so thank you everyone. Today is actually my fifth class on Jane Eyre, and I started actually reading the text or the textual summary of the Jane Eyre because it's a novel of more than 250 pages. So it will be very difficult to read the entire text of the Jane Eyre. But what I will do, I will try to summarize the entire story chapter wise. The entire story is divided into 38 chapters. পুরো জেন আয়ারে টোটাল 38টা চ্যাপ্টার রয়েছে এবং আমরা চ্যাপ্টার ভিত্তিক পড়ব এবং চ্যাপ্টার ওয়াইজ ধরা যাক 8টা করে চ্যাপ্টার পড়লাম এবং তার উপর কি কি ইম্পর্টেন্ট 5 নম্বর বা 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করতে করতে যাব এবং শেষে গিয়ে একেবারে শেষে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন আনসারের জন্য একদিন আমরা একটা আলাদা সেশন রাখবো। সো যারা কালকের ক্লাসটা আমার অ্যাটেন্ড করতে কোনোভাবে পারোনি তাদেরকে বলে রাখি যে আমি প্রথম 7টা চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলেছি জেন আয়ারে। সো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করব। So Jane Eyre's actually begins with Jane Eyre's life in the Gateshead Hall. আমি যদি বলি তাহলে আমাদেরকে দেখতে হবে চ্যাপ্টার 1 আমরা যখন শুরু করব তখন দেখব গেটসেড হলে জেন আয়ারের লাইফ দিয়ে শুরু হচ্ছে এবং where he actually lives with her maternal uncle's family, the Reeds. And as a result of her uncle's dying wish, Jane was actually taken care by Mrs. Sarah Reed. কিন্তু জেনের উপরে একটা ভয়ঙ্কর টর্চার, দেয়ার ওয়াজ অ্যান এনভায়রনমেন্ট অফ টর্চার অ্যান্ড টর্মেন্ট। জেন সেখানে বড় হচ্ছে এবং তার দুজন সিস্টার এবং ওয়ান ব্রাদার জন রিড অ্যান্ড দুজন সিস্টার হচ্ছে একজন হচ্ছে জর্জিয়ানা, একজন হচ্ছে এলিসা। এই একটা খারাপ এনভায়রনমেন্টের মধ্যে জেনের বড় হয়ে ওঠা। আমরা দেখবো এখানে রেড রুম এপিসোড যেখানে জেনকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হবে এবং জেন ওয়াজ ভেরি মাচ টর্মেন্টেড, সাইকোলজিক্যালি ডিস্ট্রেসড। একজন অ্যাপোথিক্যারি মিনস আ মেডিকেল প্রফেশনাল, তার আন্ডারে জেনকে রাখা হবে এবং জেন আস্তে আস্তে মানে সে অ্যাডভাইস করবে জেনকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য এবং তাকে কোনো একটা অরফ্যানেজ, কোনো একটা স্কুলের মধ্যে, চ্যারিটি ইনস্টিটিউশনের মধ্যে ভর্তি করে দেওয়ার জন্য। এবং তারা সবাই মিলে জেনকে ভর্তি করে দেবে লোউড ইনস্টিটিউশনে। এবার জেনের লাইফ শুরু হচ্ছে লোউড ইনস্টিটিউশনে ইন দ্য চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। এই লোউড ইনস্টিটিউশনের যে হেড মিস্টার বকলহার্স্ট ইজ আ ভেরি রুথলেস পার্সোনালিটি, আ মিনিস্টার who doesn't stay in loud institution but intermittently comes back and forth এবং তিনি জেনকে বিভিন্নভাবে মার্জিনালাইজ করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে চ্যাপ্টার 7 অবধি আমরা যেটা পড়েছি যে একদিন হঠাৎ করে ইনি আসবেন লোড ইনস্টিটিউশনে এবং সবার সামনে জেনকে বলবে যে দ্যাট শি ইজ নট আ মরালি আফলিক্টেড ফিগার, এইভাবে জেনকে ছোট করার চেষ্টা করবে। চ্যাপ্টার 7 অবধি আমাদের পড়া হয়ে গেছে। আমরা আজকে আমরা চ্যাপ্টার 8 থেকে পড়তে শুরু করব। আমরা যেটা করব সামারির দিকে একটু তাকাবো এবং জেন আয়ারের যে বেসিক টেক্সট সেই টেক্সটের দিকেও একটু করে তাকাবার চেষ্টা করব এবং এই নিয়ে প্রশ্ন উত্তর কি আসতে পারে তাই নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। আমরা এগিয়ে যাচ্ছি চ্যাপ্টার 8 থেকে। আজকে আমরা টার্গেট করেছিলাম চ্যাপ্টার 8 টু চ্যাপ্টার 16 আমি পড়ব। আমি পড়তে শুরু করব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা থামাবে। সো এর আগের চ্যাপ্টারই আমরা দেখেছি that Mr. Brocklehurst actually tried to marginalize Jane Eyre. By marginalization, he actually means that he tried to show Jane as not a very good moral, a woman of great moral character. এবং সেইটা সে রিভিল করার চেষ্টা করছে অন্যান্য সমস্ত স্টুডেন্টদের সামনে। That was his main purpose. So chapter 8 actually begins with at the 5 o'clock in the morning when the school is dismissed for the tea. The spell that has been under dissolves and Jane collapses on the floor in grief. So Jane was very much in extreme grief and she feels all of her success at the Loud have now been destroyed by the Brocklehursts.
unfair accusations. তার মনে হচ্ছে যে বকলার্স যে unfair means তাকে অ্যাকিউজ করছে অন্যান্য স্টুডেন্টদের সামনে, that would completely destroy her morally, physically and psychologically because of his accusations, তার বিভিন্ন ধরনের অভিযোগের জন্য যেগুলো completely foundationless, ভিত্তিহীন. So Jane wonders how Helen can be friends with a girl that the world has branded a liar. So as we know that Jane Eyre actually developed a very good relationship with a girl called Helen Burns. যিনি মারা যাবে in typhus through the disease of the typhoid, and that actually is very significant because the name of the Helen Burns, B-U-R-N-S, Burns মানে পুড়ে যাওয়া, কনজিউম করা, আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া, সেটা তার নামের সঙ্গে অদ্ভুতভাবে মিল রেখে তৈরি। এবং আমি আগেই বলেছি ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইনটু দ্য স্টোরি বিকজ জেন আয়ারের স্টোরিটা অনেকটাই শার্লট ব্রন্টের যে এল্ডার সিস্টার তার উপরে বেস করা এই হেলেন বার্নসের স্টোরিটা, সেও মারা যাবে কনজাম্পশনে। কনজাম্পশন ওয়াজ টিউবারকিউলোসিস, টিবিতে, তখন টিবিতে প্রচুর লোকজন, ইউরোপের একটা বড় অংশের লোকজন মারা যেত। So Jane was thinking that how Helen can be friends with a girl that the world has branded a liar. গোটা পৃথিবী যাকে মিথ্যাবাদী বলেছে তার সঙ্গে কেমন করে বন্ধুত্ব হতে পারে হেলেনের। But Helen tells Jane that she is exaggerating. Only 80 people of the hundreds of millions in the world heard Bocklehurst. Only 80 people. পৃথিবীতে হাজার হাজার লোকজনের মাঝখানে কেবলমাত্র 80টা লোকজন বকলহার্স্টকে শুনেছে, and most of those people probably pity rather than dislike Jane. They probably have sympathetic inclinations towards Jane rather than hating or disliking Jane. And Miss Temple, who is actually the main governess of this load institution, also befriends Jane, allowing her to present her side of the story. So she actually backs Jane up. Jane যে নিজস্ব তার যে গল্প, তার যে নিজের সাইডকে ব্যাক করার গল্প, মানে তার যে সে যে নিজেকে ডিফেন্ড করবে তার গল্পটাও জেনকে কিন্তু বলার সুযোগ দিচ্ছে মিস টেম্পল। And Miss Temple promises to write to Mr. Lloyd for verification of Jane's statements. Mr. Lloyd is that person who was the apothecary who actually advised the Sarah Reed to send Jane to the school. এবং মিস্টার লয়েডকে তিনি চিঠি লিখবেন এই জেনের যে কথাগুলো সেগুলো ভেরিফাই করার জন্য সত্যি জেন ইজ ওয়েদার শি ইজ রিয়েলি আ ব্যাড উইমেন অফ ব্যাড ক্যারেক্টার অর নট। সো ইফ হিজ রিপ্লাই এগ্রিজ উইথ জেনস শি উইল পাবলিকলি be cleared. তাকে পাবলিকলি জেনকে ক্লিয়ার করা হবে। For Miss Temple, though Jane is already clear, Jane and Helen share a sumptuous tea with their teacher. Indeed, Jane declares the seed cake Miss Temple offers is like ambrosia. Ambrosia is a kind of fruit which tastes great. তার মতোই প্রায় সুন্দর খেতে বলে জেন বলল। তারা বিকাল বেলাতে 5টার সময় একটু চা খেলো এবং একটা সামসুয়াস কেকও অফার করা হলো। And Miss Temple then turns her attention to Helen and the two begin a conversation about French and the Latin authors. They are quite intellectually robust. তারা ফ্রেঞ্চ এবং বিভিন্ন ল্যাটিন অথর নিয়ে আলোচনা করতে আরম্ভ করলো। Jane is amazed by the extent of the Helen's knowledge. Mr. Lloyd replies to Miss Temple's letter corroborating Jane's statements. So Miss Temple assembles the entire school and vindicates Jane from all the charges Bocklehurst had leveled against her. মিস্টার লয়েড উত্তর দিল মিস টেম্পলের লেটারে, যেখানে বলল যে না, জেন এরকম মোটেও খারাপ মেয়ে নয়, that she is a woman of good character. So Miss Temple assembles the entire school এবং জেনকে সবার সামনে বলল যে বকলার্স যে চার্জগুলো করেছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যা। So with this load off her mind, Jane returns diligently to work, quickly rising to a higher class. Now Jane, with a very disciplined methodology, returns to the class and very quickly rising to the higher class, and soon she is learning French and drawing and happier at the load than she ever was at the Gateshead. So on that time there was actually a regulation that one should learn the one language at least, and that is French language, one European language, and another co-curricular activity that is drawing. সেটা শিখতে হবে, সেটা শিখতে লাগলো এবং গেটসেডে যেরকম ভাবে একটা অত্যন্ত খারাপ অ্যাটমসফিয়ারের মধ্যে, একটা খারাপ পরিবেশের মধ্যে সে বড় হচ্ছিল, তার থেকে অনেক বেটার পরিবেশের মধ্যে সে আস্তে আস্তে ফ্রেঞ্চ, ড্রয়িং, কো-কারিকুলার অ্যাক্টিভিটি শিখতে শিখতে গেটসেড হলের মধ্যে বড় হতে আরম্ভ করলো। So that's showing the transformation of Jane Eyre. If we look into the
critical commentary of this particular chapter. আমরা দেখতে পাবো যে Jane is befriending with Miss Temple and Helen Barnes. They become very much closer friends of Jane in this chapter. The differences in their personalities also become more obvious. They are from different locations, and hence they are completely different, not for only geographical locations. Helen, for example, is not afraid of the solitude. Therefore, she believes that even if all the world hated her, but she approved of herself, she would not be without friends. So Helen is not afraid of solitude. Helen একা থাকা, গোটা পৃথিবী তার পাশ থেকে চলে গেলেও সে একা লড়াই করে যাবে, কিন্তু জেন সেটা পারবে না। জেন কিন্তু চারপাশে লোকজনকে দেখতে চায়। So Jane's description of the Helen emphasizes her spiritual nature. The spiritual nature can emphasize করে. For example, the beauty in her eyes is not attributed to their color or the long eyelashes. তার যে বিউটি, তার শারীরিক যে বিউটি তার চোখের মধ্যে, সেটা তার শরীরের উপরে dependent নয়. And Miss Temple's moderate language together with Helen's instructions against the overindulgence of anger are evidently altering Jane's character. Jane's character is changing. And Miss Temple's moderate language, বাড়িয়ে বলা নয়, কমিয়ে বলা নয়, moderate language, together with Helen's instructions, এবং হেলেনের প্রত্যেকটা জিনিস, against the overindulgence of anger. Jane is very much angry, always resisting the against all kind of injustice. So overindulgence of anger is a characteristic feature of Jane Eyre. So through the influence of Miss Temple and Helen Barnes, she is trying to actually cope with this kind of anger, and these are evidently altering Jane's character. Jane's character মধ্যে একটা alteration আসছে, সেটা আমরা বুঝতে পারছি। সো তার মধ্যে অনেক ধরনের স্পিরিচুয়াল নেচার আস্তে আস্তে ডেভেলপ করছে। যদি আমরা টেক্সটের দিকে তাকাই, আমরা দেখব যে Jane Eyre's text, as I've already told you, is written in the first person narrative, I দিয়ে। যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটাই I দিয়ে লেখা। যে এর মানে বিফোর, the half hour ended, 5 o'clock struck, 5টা বাজলো, school was dismissed and all were gone into the refectory to do tea. I now ventured to descend. It was deep dusk. I retired into a corner and sat down on the floor. আস্তে আস্তে বসে পড়লাম। এটা জেন নিজে I দিয়ে ফার্স্ট পারসনে বলছে। I sank prostrate with my face to the ground and now I wept. কিভাবে আস্তে আস্তে সে কাঁদছে। Helen Barnes was not here. Nothing sustained me. আমার কোনো কিছু সাস্টেন করতে পারছে না, আমাকে কিছুতে কেউ কনসোল করতে পারছে না। সো এগুলো প্রত্যেকটাই ফার্স্ট পারসন ন্যারেটিভে I দিয়ে যে সামারিটা বললাম সেইটাই পুরোটা এখানে আরো ডিটেলে বলেছে। সো এইভাবে জেন আয়ারের যে ল্যাঙ্গুয়েজ সেটা বেশ সহজ, তোমরা নিজেরাও পড়তে পারবে। সো আমরা চ্যাপ্টার 8 শেষ করলাম। চ্যাপ্টার 8-এ আমরা এখানে দেখলাম হেলেন বার্নস এবং মিস টেম্পল সবসময় পাশে দাঁড়াচ্ছে জেনের। মিস্টার বকলহার্স্ট ইজ অলওয়েজ ট্রাইং টু ম্যালাইন জেন, বাট মিস্টার লয়েডকে লেখা চিঠিতে এটা পরিষ্কার হলো that Mr. Lloyd stands by Jane's statements and Jane was publicly being cleared in front of everyone in the Loud institution. So chapter 9 begins with that fact that spring arrives at Loud and the privations lessen. সবথেকে সমস্যা হয় এই Loud institution-এ at the time of winter. কারণ কি? Because there is no kind of heater. And it is, remember, it's an European city, it's England in the winter, it's very cold, extremely cold. সেখানে একটা বিরাট বড় বাড়িতে, একটা ক্যাসেলের মতো বাড়িতে কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়ে, তাদের সার্ভাইভ করা খুব মুশকিল। যখনই স্প্রিং আসছে, বসন্ত আসছে, আস্তে আস্তে গরমের পরিমাণ বাড়ছে, ইংল্যান্ডে স্প্রিং ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট অ্যান্ড বিউটিফুল সিজন, অ্যান্ড দ্য প্রাইভেশনস লেসন। প্রাইভেশনস মানে ডিপ্রাইভেশনস, কষ্ট। প্রাইভেশনস মিনস পেন, অ্যাগনি, অ্যাঙ্গুইশ, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো। উইথ নিউ গ্রোথ কামস হোপ। আমরা জানি স্প্রিং ইজ দ্য সিজন অফ দ্য ভাইটালিটি, স্প্রিং ইজ দ্য সিজন অফ দ্য নিউ গ্রোথ, স্প্রিং ইজ দ্য সিজন অফ দ্য গ্রিনারি, and greenery is the symbol of the hopefulness, and Jane finds beauty in the natural world surrounding the Loud. So there is great beauty in the natural world, a beauty that had been masked by the winter's frosts. যে সৌন্দর্যকে উইন্টার ঢেকে দিয়েছিল মুখোশ দিয়ে। But within this pleasure
there is also pain. Pleasure এর মধ্যে একটা যন্ত্রণা রয়েছে. The forest dale that nurtures the school. The low wood, যেখান থেকে নামটা এসেছে low wood, অর্থাৎ যে জঙ্গলের সামনে যে উপত্যকা রয়েছে, ডেল মানে ভ্যালি, also brings a pestilence bred by dampness. তার মধ্যে দিয়ে একটা অদ্ভুত pestilence. Anyone what is pestilence? pestilence. pestilence হচ্ছে এক ধরনের মারণ রোগ, বা আমরা যেটাকে অনেক ক্ষেত্রে মহামারী বলি, এক ধরনের ছোঁয়াচে রোগ, হাজার হাজার মানুষ মারা যায়, তাকে pestilence বলে. Coronavirus is a kind of pestilence, a contagious or infectious epidemic disease that is virulent and devastating, especially bubonic plague, dangerous plague. এখনকার করোনা ভাইরাস তার কাছে মানে বাচ্চা, মানে বিরাট বড় বড় ইউরোপিয়ান সিটি ডিস্ট্রয় করে দিচ্ছে. ব্ল্যাক ডেথ, যদি তোমরা সার্চ করো যে এপিডেমিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে পাবে পৃথিবীতে কিছু ডেঞ্জারাস এপিডেমিক আর কি, যেটা মানে মানে একটা সময় গোটা পৃথিবীকে বিভিন্ন সময় ডিস্ট্রয় করে দিচ্ছে. করোনা ভাইরাস তার কাছে মানে ডেফিনেটলি মডার্ন ওয়ার্ল্ড তৈরি করার পরে করোনা ভাইরাস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, কিন্তু আমাদের পৃথিবীতে ব্ল্যাক ডেথ আমরা দেখেছি, বিবনিক প্লেগ, প্রায় 70 to 100 মিলিয়ন পৃথিবীকে মানে 30 to 60% অফ দ্য ইউরোপিয়ান পপুলেশনকে ডিস্ট্রয় করে দিয়েছিল. ব্ল্যাক ডেথ, Spanish flu, plague of the Justinian. So some of the great dates among them, the dangerous is the Black Death. So it's known as the Great Immortality. It was a bubonic plague. আমরা জানি Yersinia pestis বলে এক ধরনের ভাইরাস সারা পৃথিবী জুড়ে ডিস্ট্রয় করেছিল, এবং it's the most fatal pandemic recorded in the human history, causing the death of 75 to 100 million people. So pestilence হচ্ছে এই ধরনের একটা কন্টাজিয়াস ইনফেকশাস ডিজিজ, এবং সেই ইউরোপে যেটা ছিল সেটা হচ্ছে আমরা জানি টিবি বা টিউবারকিউলোসিস. টাইফয়েড এর এক ধরনের প্রজাতি. এই ইনফেকশন, তখন তো আলাদা করে অ্যান্টিবায়োটিক তো তৈরি হয়নি, যে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিভাইরাল ভ্যাকসিনেশন সিস্টেম তৈরি হয়নি আস্তে আস্তে. ফলে তখন একটা বড় অংশের মানুষজন এই ধরনের পেস্টিলেন্স এলে মারা যেত. So this kind of spring season also brings a pestilence bred by the dampness. Dampness মানে আর্দ্র যে ওয়েদার. টাইফাস বলে একটা ভয়ঙ্কর পেস্টিলেন্স আনলো. আমরা টাইফাস পেস্টিলেন্স কে একবার দেখে নেব যে what kind of pestilence is this. So basically the epidemic typhus, known as the louse-borne typhus, এক ধরনের লাউজ actually means a kind of animal, যেটা অনেকটা আমরা বলতে পারি খানিকটা মানে তোমার মানে বডির মধ্যে এক ধরনের এই লাইস, বডি লাউজ, এই ধরনের পোকা বাসা বাঁধে. It's a louse-borne typhus. It's a form of typhus, so named because the disease often causes epidemics following the wars and the natural disasters where civil life is disrupted. So, এই ধরনের typhus has been responsible for millions of deaths throughout the history. গোটা পৃথিবীতে এই ভাইরাস বহু মানুষের মৃত্যু ঘটিয়েছে. So, এই typhus ফিভারটা হতে আরম্ভ করলো, combined with the semi-starvation and neglected colds, এবং সেখানে মাথায় রাখতে হবে যে অর্ধেক লোকজন খেতে পায় না. Semi-starvation in the load institution and neglected cold, এবং বহু লোকের ঠান্ডা লাগে. The dampness causes 45 of the 80 students to fall ill with this dangerous cause. প্রায় 45 জন 80টা স্টুডেন্টের মধ্যে they actually fall ill, তারা অসুস্থ হয়ে পড়লো. So with this dangerous disease, এই ভয়ঙ্কর রোগের ফলে the few, মামনি শুনতে পেয়েছো? The few, মামনি বেশ, the few who are well including Jane are allowed to play outside without supervision. বেশ কয়েকজন ছিল যারা ভালো ছিল, including জেনকে শুদ্ধ, they are allowed to play outside the supervision এর মানে বাইরে, তাদেরকে বাইরে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল. Jane notes the contrast between the death within the school and the beauty of May outside its doors. বহু বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে স্কুলের মধ্যে, আর আস্তে আস্তে নেচার
নিজের মতো করে প্রকৃতি নিজেকে মেলে ধরছে বাইরে। ফলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি there is a great contrast between the death inside and the beauty of the May outside. So while Jane is enjoying the nature's beauty with a new friend, Mary Ann Wilson, Helen Burns is slowly dying, not of typhus, but of the consumption. আমরা দেখলাম যখন জেন নেচারের বিউটি এনজয় করছে তার নতুন বন্ধু মেরি অ্যান উইলসনের সঙ্গে, হেলেন বার্নস আস্তে আস্তে মারা গেছে, স্লোলি ডাইং, টাইফাসের ফলে নয়, কনজাম্পশন হচ্ছে টিউবারকুলোসিস, দিনের পর দিন ধরে ঠান্ডা লাগা, এক ধরনের ব্যাকটেরিয়া বডির মধ্যে ডেভেলপ করা এবং আস্তে আস্তে নিউমোনিক কোল্ডের মধ্যে দিয়ে মারা যাওয়া। So Jane doesn't realize the seriousness of this disease until she learns from the nurse that Helen will soon die. Helen খুব তাড়াতাড়ি মারা যাবে। Jane feels she must embrace Helen one last time before she dies and sneaks into Miss Temple's room. হঠাৎ করে উঁকি মারলো একদিন যাতে একবার অন্তত কালিঙ্গন করতে পারে। While Helen has been staying during her illness, during the two friends' final conversation, Helen insists she is happy because she will escape great suffering by dying young. এই জীবন যন্ত্রণা, এই জীবন থেকে এসকেপ করে she will escape all form of earthly suffering, and Helen dies in Jane's arms while the two girls sleep. 15 years later, Jane marks Helen's grave with a grey marble tablet labeled Re-Sargam. প্রায় 15 বছর বাদে আমরা দেখব পরে যে জেন হেলেনের এই গ্রেভটাকে একটা গ্রে ট্যাবলেটকে রিসাগ্যাম মানে রেজারেক্ট, তারপরে নতুন করে তৈরি হওয়া, নতুন করে বাঁচো, সেটা দিয়ে লেবেল করে দেবে। সো ফলে আমরা দেখব যে হেলেনের মৃত্যু আস্তে আস্তে হচ্ছে এবং হেলেন ডাইজ ইন জেনস আর্মস, তার হাতে মারা গেল যখন while the two girls sleep, যখন দুজনেই ঘুমাচ্ছিল। So this is a very pathetic scene. It actually depicts the contemporary predicament of the women in the Victorian society, and not only that, it actually shows the condition of the orphanage in the contemporary Victorian scenario. সেই সময়ে যারা বাবা মা থাকে তাদের নেই, সেই অরফ্যানেজ যেগুলো চ্যারিটি ইনস্টিটিউশন, সেগুলো কয়েকজন মানুষের লাভ্যাংশ পাওয়ার একটা কারখানায় পরিণত হয়েছিল। কয়েকজন মানুষ যেখান থেকে চ্যারিটি আসতো সেখান থেকে টাকাগুলো নিজেদের পকেটে ঢোকাতো এবং এই ধরনের যারা স্টার্ভড চাইল্ড, যারা কেউ কেউ টিবিতে আক্রান্ত হয়ে মারা যেত, কেউ কেউ টাইফাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদেরকে কেবলমাত্র সেখানে শুধুমাত্র রাখা হতো, কেউ কেয়ার নিত না। ফলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন কন্টেম্পোরারি ভিক্টোরিয়ান যে একটা ম্যাল প্র্যাকটিস, তার এগেনস্টে জেন আয়ার, তার এগেনস্টে শার্লট ব্রন্টি বলার চেষ্টা করছে। আমরা এগিয়ে যাব কিছু ইম্পর্টেন্ট ক্রিটিক্যালি কমেন্টারি বলার দিকে। This chapter actually opens with the brilliance of the spring. It shows, describes the nature in all its beauty. The world becomes green and fertile, bursting with wild primrose plants. While Jane and her new friend Mary Ann Wilson, the new friend of Jane, happily enjoy this luxurious natural world, Lord School has become marked with pestilence. আমরা দেখবো প্রকৃতির সৌন্দর্য, স্প্রিং এসছে, বসন্ত এসে গেছে, কিন্তু ভিতরে মানুষজন মারা গেছে। এই যে অদ্ভুত কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে দেখানো হয়েছে। And the final conversation between the two girls emphasizes their different understanding of the world. While Jane finds pleasure and beauty in the natural world, Helen longs for the release of the heaven. Helen is a woman of spiritual nature. She strongly believes on the heaven, on the God, on the human suffering and release from this world of the suffering. While Jane is not a religious girl, সে ধর্মতে বিশ্বাস করে না, সে প্রকৃতিতে বিশ্বাস করে। সে খুব ভীষণ পরিমাণে বিশ্বাস করে না যে একদিন এই আমার দেহ থেকে মুক্তি হয়ে আমার আত্মা ঈশ্বরের কাছে যাবে। Helen believes strongly in this. So Helen assures Jane that her mind is peaceful, and but her final words also contain a certain hint of the sadness. So a mighty universal parent-এর কাছে জেন হেলেন যাওয়ার চেষ্টা করছে। জেন wonders on the other hand, where is God, what is God? Jane don't know where is God, কোথায় ভগবান ঈশ্বর রয়েছে, কোথায় কে ভগবান,
জানে না। Uncertain of the spiritual salvation, Jane comforts a friend in the best way she can, because Jane is not very much aware of the fact of the spiritual salvation. এই প্রসঙ্গে তোমাদের একটা নতুন শব্দ একটু শিখিয়ে দিই, ওয়ার্ডটা শিখে নিতে পারো, soteriology. What is the meaning of the word soteriology? Soteriology is basically the study of the doctrine of the human salvation. এই পৃথিবীতে, এই খারাপ পৃথিবীতে যে মানুষ সার্ভাইভ করবে, salvation, the state of the being saved and protected from any kind of harm, সেখান থেকে সে মুক্ত হবে। সেই যে পার্টিকুলার লজি, যে পার্টিকুলার স্টাডি, যে পার্টিকুলার বিদ্যা এটাকে শেখায়, ইটস অ্যাকচুয়ালি অ্যান একাডেমিক ফিল্ড অফ দ্য রিলিজিয়াস স্টাডিজ, তাকে বলা হয় soteriology। মনে থাকবে SOTERIOLOGY, ইটস দ্য একাডেমিক ডিসিপ্লিন অফ দ্য স্টাডি অফ দ্য সালভেশন। এই সালভেশন সম্পর্কে সচেতন নয়, যে কোনো খ্রিস্টান স্কুলে শেখানো হয় এই প্রসঙ্গে জেন কিন্তু সচেতন নয়। জেন কিন্তু নিজের ডিগনিটি, হিউম্যান প্রিন্সিপলে বিশ্বাস করে যা করে যেতে হবে এই পৃথিবীতে এনজয় করে যেতে হবে, এই পৃথিবী থেকে যাওয়ার পরে নয়। রিসার্গ্যাম মানে আই উইল রাইজ এগেন, যেটা সে লিখে দেবে ইন দ্য মার্বেল ট্যাবলেট অফ হেলেন বার্নস। আমরা চ্যাপ্টার 10 আসবো। চ্যাপ্টার 10 গল্পকে বেশ খানিকটা ফ্ল্যাশ ফরওয়ার্ডের থ্রু দিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং 8টা বছর কেটে যাবে এই লোড ইনস্টিটিউশন। 8 years pass before Jane again picks up her diary. Flash forward হবে, and following an investigation into the cause of the typhus epidemic at the Load, আমরা দেখতে পাবো এই লোড ইনস্টিটিউশনে টাইফাসের কজ জানার জন্য মিস্টার বকলহার্স্ট is publicly humiliated, and a new building is erected, নতুন একটা বিল্ডিং ক্রিয়েট করা হলো, তাকে পাবলিকলি হিউমিলিয়েট করা হলো, and Bokler's remains the treasurer for the school, but other more 18 gentlemen become the school's inspectors, and it becomes a truly useful and noble institution. বকলার্সকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে স্কুলের ট্রেজারার করা হলো, কিন্তু অন্যান্য সমস্ত যারা জেন্টলম্যান, যারা স্কুলের ইন্সপেক্টর, তাদেরকে বিভিন্ন সময়ই এই স্কুলের যারা অন্যান্য ট্রেজারার তাদেরকে কিন্তু রাখা হলো এই জায়গাতে, এবং এর ফলে বকলার্সের মেইন পজিশন থেকে মিস্টার বকলার্সকে সরানো হলো। And Jane remains at the Load for 8 years, 6 as a student and 2 as a teacher. Jane এই লোড ইনস্টিটিউশনে প্রায় 8 বছর থাকলো, 6 বছর অ্যাজ আ স্টুডেন্ট এবং 2 বছর অ্যাজ আ টিচার। কারণ আমরা জানি সেই সময় কিন্তু টিচার হিসেবে একটা রোল, আমাদের যে কোনো বিএড হয়, বিএডে কি হয়, বিএডে বেসিক্যালি 2 বছর তোমাকে তো টিচার্স ট্রেনিং করতে হয়, এই টিচার্স ট্রেনিং এর পার্ট কিন্তু তখন দেয়া হতো, মানে তখন তুমি 6 বছর থাকলে স্টুডেন্ট, 2 বছর তোমাকে কম্পালসারি কিন্তু টিচার হিসেবে কাটাতে হবে, বুঝতে পেরেছো? বেশ। So Jane enjoys excelling in her studies, but after 2 years as a teacher, Jane needs a change. First, Miss Temple marries and moves far away, taking with her Jane's serene feelings about Load, and Jane's old need for adventure returns, and she longs to experience the perils of the real world. So Jane enjoys excelling in her studies. তার পড়াশোনায় জেন আস্তে আস্তে এক্সেলিং করতে থাকলো, কিন্তু 2 বছর পরে as a teacher Jane needs a change, তার একটা পরিবর্তন দরকার পড়লো। কেন পরিবর্তন দরকার পড়লো? কারণ তার একঘেয়ে লাগছে। First, Miss Temple marries, Miss Temple বিয়ে হলো, Miss Temple moves far away, taking with her Jane's serene feelings about Load. জেনের যে ভালো ফিলিং অ্যাবাউট লোড সেটা তিনি নিয়ে চলে গেলেন, কারণ মিস টেম্পল তার একটা বিরাট বড় বিশ্বাসের জায়গা ছিল। So Jane's old need for adventure returns, জেনের যে পুরনো একটা তার মধ্যে ছিল যে অ্যাডভেঞ্চার করবো, সেটা সাথে ফিরলো, এবং তখনই সে এই লোড ইনস্টিটিউশনের একটা অত্যন্ত সেফ ঘিরাটোপের বাইরে সে বেরোবার চেষ্টা করলো। And Jane's old need for adventure returns, and she longs to experience the perils of the real world. এই পৃথিবীর যে অ্যাডভেঞ্চার সেগুলো সে অনুভব করবে। And since arriving at the school, Jane has never quitted it, even for the holidays, and now she dreams of liberty and a new servitude. একটা নতুন লিবার্টির জন্য, এবং নতুন লিবার্টি মানেই নতুন সার্ভিটিউড, কারণ মানে তাকে তো বেসিক্যালি কাউকে সার্ভ করতে হবে, কারো চাকর না হলে বা কাউকে সার্ভ না করলে সে কেমন করে নিজের ডেইলি সাস্টেনেন্স, কেমন করে সে টাকা জোগাড় করে।
So Jane places an advertisement in the newspaper for a job as a governess. A response arrives from Mrs. Fairfax of the Thornfield Hall. Mrs. Fairfax থেকে একটা অ্যাডভার্টাইজমেন্টের উত্তর এলো, who needs a governess for a little girl, and Jane decides to take the job. Jane decide করলো চাকরিটা নেবে Mrs. Fairfax এর উত্তরে. And before leaving for a new position, Jane has an unexpected visit from Bessie Lee, the Reeds' nursemaid. যখন যাবে সেই সময় হঠাৎ Bessie Lee কে আমরা জানি Bessie Lee was actually the nurse of the Reed family, Sarah Reed-এর nurse. And from her she learns that none of the Reed children has turned out well. একটা Reed children ভালো হয়নি. Georgiana tried to elope with a young man. একটা ইয়াং লোকের সঙ্গে জর্জিয়ানা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে. এলিজা jealously tackled on them. এলিজা হিংসে নিয়ে তাদেরকে ইচ্ছে করে তাদের নামে কমপ্লেন আঘাত করার চেষ্টা করেছে. জন লিডস এ লাইফ অফ এক্সেস. জন একটা বাড়াবাড়ি জীবন লিড করেছে, এক্সট্রোভার্টের লাইফ লিড করেছে, ইনটক্সিকেটেড হিসেবে বিরাট টাকা উড়িয়ে দিয়েছে. Bessie is impressed with Jane's ladylike appearance and accomplishment. Lady means আমরা জানি যে লর্ডের এক্সাক্ট জেন্ডারের চেঞ্জ হলে সেটা হবে লেডি, এবং জেনের যে লেডি লাইক অ্যাপিয়ারেন্স এবং অ্যাকমপ্লিশমেন্টে বেসি সত্যি খুশি. So Jane also learns that her father's brother John Eyre had come to the Reeds seeking Jane 7 years ago. এবং জেন এখানে জানতে পারলো যে তার যে ফাদারের ব্রাদার কে মিস্টার জন আয়ার, তার বাবার কাকা, মানে তার বাবার ভাই, মানে তার কাকা জন আয়ার had come to the রিডসদের কাছে এসেছিল প্রায় অনেক বছর আগে, যখন 7 বছর আগে, জেনের খোঁজ নিতে. Unfortunately he couldn't visit her at the Loud. কিন্তু লৌডে আসতে পারেনি. এবার কেন আসতে পারেনি? এই জেন আর জন আয়ার, who is actually the uncle of Jane, এই মিস্ট্রিটা আমরা জানি পরে উদ্ভূত হবে, এবং আমরা জানি পরে সেটা রিজলভ হবে যখন জেন জানতে পারবে জেনের যে আন্ট সারা রিডকে জন আয়ার বলবে আমি আমার সম্পত্তির একটা বড় অংশ জেনকে লিখে যাচ্ছি, সেটা তুমি ইনফর্ম করবে, একটা লেটার দিয়ে যাবে. এবার সেটা কিন্তু জেনকে পরবর্তীকালে যখন জেন থর্নফিল্ড হলে থাকবে তখন জেন জানতে পারবে, তার বিয়ের আগে, তার আগে নয়. Unfortunately he couldn't visit Jane at the Loud visit করতে পারেনি because he was leaving for Madeira to make his fortune. ম্যাডেইরাতে সে যাওয়ার জন্য চেষ্টা করছিল এবং সেই জন্য জেনকে লৌডে মিট করতে পারেনি. ফলে কি ঘটলো যে জেনস জার্নি, another portion of the Jane's journey is about to end. আমরা অলরেডি জেনের জার্নি ফার্স্ট টু 5th চ্যাপ্টার দেখেছি. That is Jane's journey from the Gateshead to the Lowood Institution. এবারে আমরা দেখব জেনের জার্নি ফ্রম দ্য গেটসেড টু দ্য লোড ইনস্টিটিউশন. আমরা দেখেছি লোড ইনস্টিটিউশন থেকে থর্নফিল্ড হলের দিকে জেনের জার্নি এবার আমরা দেখব. And a very important news of Mrs. Temple's departure from Lowood. চলে যাওয়ার পর জেনের আস্তে আস্তে এখানে থাকার ইচ্ছাটা কমে গেল. And over time Miss Temple has become more than a teacher to Jane. She is also mother, governess and companion, a friend, philosopher and guide of Jane. তাতে পরিণত হয়েছিল মিস টেম্পল. এর ফলে জেনের মধ্যে যে একটা অদ্ভুত মিস টেম্পলের প্রতি একটা ভালোবাসা, একটা কম্প্যানিয়নশিপ, সেটা মিস টেম্পল চলে যাওয়ার পর আস্তে আস্তে ডিস্ট্রয় হতে আরম্ভ করে. And Miss Temple's guidance had tempered Jane's impulsiveness and fire so that her thoughts have become harmonious. জেনের যে নিজস্ব চিন্তা ভাবনা একটু একটু করে হারমোনিয়াস হতে আরম্ভ করে. হারমোনিয়াস মানে হারমোনিয়াম, মিউজিক মানে হচ্ছে এক ধরনের সিম্ফনি থাকবে তার চিন্তা ভাবনার মধ্যে. এই যে সিম্ফনি, যে ওয়েভলেন্থ, এটা মিস টেম্পলের সঙ্গে তার মিলতো, এখন কারোর সঙ্গে হয়তো মেলে না. ফলে জেন ডিসাইড করে যে সে আস্তে আস্তে এই লোড ইনস্টিটিউশন ছেড়ে দেবে. এই জায়গাতে আমরা এখনো জানতে পারি ওই একটা মানে আগের যে তার জীবন মিসেস রিডের কাছে, সেখানে কিন্তু এই বেসি তাকে ইনফর্ম করে যে কেমন করে মিসেস রিড আর ভালো নেই তার ছেলেমেয়েদের জন্য, এবং এই জন আয়ারের মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্স, যেটা পরবর্তীকালে গিয়ে রিজলভ হবে কেন তিনি এসেছিলেন, সেই বিষয়ে আমরা এই চ্যাপ্টারে জানতে পারি. আমরা মুভ করব চ্যাপ্টার 11 এর দিকে. এই চ্যাপ্টার 11 আমরা এখানে দেখতে পাই
সেটা হচ্ছে জেন সিটস ওয়েটিং at the George Inn at Millicote. জর্জ ইন একটা সরাইখানা, ইন মিন্স সরাইখানা, মিলকোটে এই সরাইখানায় বসে আছে বিকজ নো ওয়ান হ্যাজ অ্যারাইভড ফ্রম দ্য থর্নফিল্ড টু পিক হার আপ। আমরা জানি সেই সময় কোন একটা অ্যারিস্টোক্রেটিক সফিস্টিকেটেড ফ্যামিলিতে চাকরি করতে গেলে কোন একটা লেডি যদি চাকরি করতে যেত তাকে পিক আপ করার জন্য একটা স্পেশাল কার্ট, একটা স্পেশাল কোট মতো পাঠাতে হতো। So just as Jane is becoming anxious, a servant arrives for her. তার জন্য একটা সার্ভেন্ট এলো আস্তে আস্তে, যখন জেন চিন্তা করছে কেন কেউ আসছে। So despite its imposing architecture, Thornfield is inviting. Imposing architecture মানে গথিক বিরাট বড় আর্কিটেকচার। সেখানে থর্নফিল্ড হলকে খানিকটা আমন্ত্রণ করছে, এরকম ভালো লাগলো জেনে। And Mrs. Fairfax proves to be a neat, mild-looking elderly lady who greets Jane kindly. Mrs. Fairfax appears to be a very neat, mild-looking elderly lady. যে সবসময় তাকে নানাভাবে মানে মানে একটা ক্লিন লেডি, যে মাইল্ড লুকিং এবং ইনভাইটিং, তাকে বেশ কাইন্ডলি জেনকে ডিল করছে। সারপ্রাইজ জেন ফাইন্ডস হারসেলফ টু বি দ্য অবজেক্ট অফ মোর অ্যাটেনশন দ্যান শি হ্যাজ এভার বিফোর রিসিভড। এবং খুবই অদ্ভুতভাবে জেন এতটা অ্যাটেনশন পেতে লাগলো বিকজ শি ইজ এ গভর্নেস, এবং এর ফলে বহু লোকজন তার খেয়াল রাখার চেষ্টা করছে। And for the first time, Jane learns of the existence of Mr. Rochester, the owner of the Thornfield. Chapter 11 এ প্রথমবার এই থর্নফিল্ডের যে ওনার, যে আসল মালিক মিস্টার রচেস্টার, তার কথা জেন জানতে পারল। And Jane also discovers that her new people, Adele Vernes, is Rochester's ward. W-A-R-D, ward মানে পরবর্তীকালের যে সম্পত্তির মালিকানা, ইনহেরিটেন্স পাবে, মানে সে বিয়ে করলে পাবে। ন্যাচারালি ভিক্টোরিয়ান টাইমসে উইমেনরা ম্যারেজের মধ্যে আবদ্ধ না হলে প্রপার্টি পাওয়া যেত না। So meeting 8-year-old Adele, Jane is surprised to find she and a nurse, Sophie, are French and speak little English. দেখলো Adele Vernes পুরোটাই ফ্রেঞ্চ কথা বলে, ইংলিশে কম কথা বলে। Adele's mother was a dancer and singer, and Adele is also an adept performer who sings an opera song for Jane. Jane এর জন্য opera song গাইলো। After her mother was taken to the Holy Virgin, Adele lived with Madame Friedrich and her husband for a while, but the Friedrichs were too poor to look after her, so Rochester kindly brought her to England. আমরা জানবো যখন হোলি ভার্জিন মানে হোলি মাদার, ক্রাইস্টের মাদার মানে ভার্জিন মেরি, তার কাছে যখন তার মা চলে গেল, মানে যখন তার মায়ের মৃত্যু ঘটলো, তখন অ্যাডেলে একটা বড় সময়ে ম্যাডাম ফ্রেডরিকের সঙ্গে ছিল এবং তার হাজব্যান্ডের সঙ্গে। ফ্রেডরিকটা খুব পুয়ার ছিল, সেখানে রচেস্টার তাকে ইংল্যান্ডে নিয়ে চলে আসে। এবং এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে তারপর থেকে অ্যাডেলে ভার্নেস এই ফেয়ারফ্যাক্সদের সঙ্গেই আছে। Mrs. Fairfax gives Jane some information about Rochester and his family. He is somewhat peculiar, but a good master, and in general the Rochesters have been a violent rather than a quiet family. এবং he is somehow what peculiar, মানে জেনের লাগলো অদ্ভুতই, এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, but a good master, সবাইকে দেখছে। And in general the Rochesters have been a violent rather than a quiet family. বিভিন্ন জিনিসপত্র বাড়ির মধ্যে ঘটতো যেটাকে জেন ভায়োলেন্ট বলছে, rather than চুপচাপ। So as she tours the house with Mrs. Fairfax, Jane suddenly hears a strange, disquieting laugh. এই যে আমরা অ্যান্টয়েনেট কসোয়ে বা বার্থা ম্যাসনের যে ক্যারেক্টার, চিলেকোঠার উন্মাদিনী, তার অল্প অল্প কণ্ঠস্বর এবার আমরা এই নভেলের এই জায়গাতে শুনতে পাচ্ছি। জেন হঠাৎ করে এই স্ট্রেঞ্জ এবং ডিসকোয়ার্টিং লাফটা শুনতে পাচ্ছে। যে ক্যারেক্টারের কথা আমি অলরেডি বলেছি যে এই থর্নফিল্ড হাউসের 3 তলায় বাস করে। Mrs. Fairfax tells her that the laugh belongs to the graceful and eccentric servant. আমরা বারবার দেখবো এই একই ধরনের মিথ্যে কথা এই ফেয়ারফ্যাক্স ফ্যামিলি, রচেস্টার ফ্যামিলি সবাই বলবে যে এটা একটা গ্রেসফুল, একজন এক্সেন্ট্রিক ইনটক্সিকেটেড সার্ভেন্টের গলা, আর কিছুই নয়। ফলে এই চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল এবং পিসফুল লোড ইনস্টিটিউশনাল লাইফ ছেড়ে জেন হ্যাজ এন্টার্ড দ্য স্টেটলি পম্পাস আপার ক্লাস রেলম অফ দ্য থর্নফিল্ড। এবং আমরা দেখছি যে ক্লাস ইস্যুস ভিক্টোরিয়ান টাইমসে যে শ্রেণীর যে কথাটা, যে কোন শ্রেণী তুমি বিলং করো, whether upper class, middle class or lower middle class. So class issues becomes very important in this particular book.
As an upper class servant, Mrs. Fairfax feels a great difference between herself and the other servants in the house. সবাই সার্ভেন্ট, কিন্তু মিসেস ফেয়ারফ্যাক্স এক ধরনের ডিফারেন্স ক্রিয়েট করে, কারণ সেটা আপার ক্লাস সার্ভেন্ট. For example, she likes Leah and John, but then you see they are only servants, and one can't converse with them on terms of equality. বলো এটা কেবলমাত্র চাকরি, তার বেশি কিছু নয়. In terms of equality, সমানতা বা সাম্যের উপর ভিত্তি করে এদের সঙ্গে কথা বলা যায় না. The strict hierarchical system in the England requires that everyone maintain their proper place. এই যে strict hierarchical system ইংল্যান্ডে এটা এনশিওর করে প্রত্যেকের একটা proper place রাখবে. The British tried to maintain hierarchies not only between the different social classes but also between themselves and the foreigners. এবং ব্রিটিশরাও এই হায়ারার্কিটা রাখার চেষ্টা করেছে শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল ক্লাসের মধ্যে, শুধুমাত্র নিজেদের মধ্যে এবং ফরেনারদের মধ্যে নয়, বিভিন্ন সোশ্যাল ক্লাসের মধ্যে তারা এই ব্রিটিশরা কিন্তু ডিফারেন্সটা রাখার চেষ্টা করছে. ফলে ব্রিটিশরা ভিক্টোরিয়ান ব্রিটিশ সোসাইটির মধ্যে যে ক্লাস হায়ারার্কি, এই যে শ্রেণী বিভেদ, এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে ছিল ভিক্টোরিয়ান সোসাইটিতে. And as a French citizen, কারণ অ্যাডেলে তো ফ্রান্সে মানুষ, Adele is therefore an exotic. Adele কিন্তু এই বিষয়টা সম্পর্কে অ্যাওয়্যার না. ফলে এক্সোটিক মানে সে একটা অন্য পৃথিবী থেকে এখানে এসেছে. ফলে এই জিনিসগুলো এই চ্যাপ্টারে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা ছিল. এই একটা অনেকগুলো আমরা ফ্রেঞ্চ ওয়ার্ড দেখতে পাচ্ছি, কারণ অ্যাডেলে ফ্রেঞ্চ কথা বলে, ইংলিশে কম কথা বলে. আমরা চ্যাপ্টার 12 এ মুভ করছি. So Thornfield meets up to Jane's initial expectations. এই থর্নফিল্ডে জেনের যে ইনিশিয়াল এক্সপেকটেশন ছিল যে এই যে তাকে সে একটা প্রপারলি ভালোভাবে একটা প্রপার রেসপেক্টেবল লাইফ লিড করতে পারবে, সেই এক্সপেকটেশন তাকে থর্নফিল্ড আস্তে আস্তে ফুলফিল করেছে. সত্যি কথা বলতে কি সত্যি করেছে. কাম অ্যান্ড কমফোর্টেবল, চুপচাপ এবং একটা আরামের অ্যাটমসফিয়ার. অ্যাডেল ইজ আ লাইভলি স্পয়েলড চাইল্ড. লাইভলি চাইল্ড, জেনের সঙ্গে কথা বলে বাট স্পয়েলড, তাকে ভীষণভাবে মানে আদরের মধ্যে রাখা হয়েছে. বাট শি ইজ অলসো ওবিডিয়েন্ট অ্যান্ড টিচেবল, তাকে শেখানো যায়. শি ইজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন স্টিল লংস ফর দ্য বিজি ওয়ার্ল্ড অফ দ্য সিটি, ফর ভ্যারাইটি, ফর কনভারসেশন উইথ হিজ পিয়ার্স. জেন কিন্তু একটা শহরের এক্সিস্টেন্স চায়, যেখানে সে ব্যস্ত থাকবে, লোকের সঙ্গে কথা বলতে পারবে, বহু লোকজনের সঙ্গে কনভারসেশন করার লোক থাকবে. A restless exists in Jane's nature that causes her pain. তার মনের মধ্যে এক ধরনের জেনের মধ্যে একটা রেস্টলেসনেস কাজ করে, এবং এটাই জেনের মনের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণার পরিবেশ তৈরি করে. Walking along the corridor of the third story of the house is only a way of easing this discomfort. করিডোরের মধ্যে দিয়ে যখন সে হেঁটে যায় তৃতীয় তলায়, থার্ড স্টোরি, যেখানে কিন্তু আসলে বার্থা ম্যাসন থাকে, দ্য ম্যাড উইমেন ইন দ্য অ্যাটিক, তাকে সকালবেলা দেখা যায় না, রাত্রেবেলা সে বেরিয়ে পড়ে. সেই ডিসকমফর্টটাকে তাকে কারেন্টে ইজ করে, অর্থাৎ সে ওখান দিয়ে হাঁটতে ভালোবাসে. Several months pass, অনেক দিন কেটে গেল, and one day in January, Jane takes a long walk through the fields surrounding the ফিল্ডের মধ্যে দিয়ে যখন জেন হাঁটছিল, as she sits on a hill watching the moon rising, a noise breaks her reverie মানে ড্রিম. তার স্বপ্নকে হঠাৎ করে একটা নয়েজ ভেঙে ফেললো. A horse is coming up the lane, একটা ঘোড়ার গাড়ি ছুটিয়ে কেউ এটা আসছে. While Jane watches for the horse, she thinks of a North of England spirit Bessie had once told her about, called a gittrash. Gittrash বলে নর্থ অফ ইংল্যান্ডের একটা স্পিরিট থাকে, স্পিরিট মানে ভূত আর কি, ঠিক আছে? সেই ভূতের কথা হঠাৎ করে মনে পড়ে গেল, সেই ভূতটা আসছে না তো, এটা হোয়াইট হর্স আসছে. Assuming the form of a horse, mule or large dog, এই গিটট্রাশ কি করে, এই ভূতটা হয় একটা হর্সের চেহারা নেয়, বা একটা খচ্চরের চেহারা নেয়, একটা লার্জ ডগের চেহারা নেয়. এইগুলোই হচ্ছে জেন আয়ারের মধ্যে গথিক এলিমেন্ট, যেটা আগের দিন আমাকে সুস্মিতা আমাদেরকে বলছিল. Basically, the gittrash often scared the lonely travelers, যারা একা একা ঘুরে বেড়ায় তাদেরকে ভয় দেখায়. After thinking this, Jane sees a huge Newfoundland, a dog gliding through the bushes. A man rides into the view and breaking Jane's spell. একজন মানুষ তাকে দেখা গেল, এবং তার সে হঠাৎ করে জেনের যে স্পেলটা, তার ঘুমটাকে ভাঙিয়ে গেল. অর্থাৎ এটা গিটট্রাশ নয়, এটা মানুষে চালানো একটা আমরা বলতে পারি একটা ঘোড়া,
and his horse sleeps on a patch of ice. তার যে হর্সটা একটা প্যাচ অফ আইসের মধ্যে, মানে আমরা জানি ইংল্যান্ডে সেই সময় খুব বরফ পড়ে, সেই বরফের মধ্যে পিছলে গেল। And the man falls, মানুষটা পড়ে গেল। Jane tells the man, who is in his late 30s and not handsome, that she is the governess at the Thornfield and helps him hobble to his horse. জেনের তাই করে হ্যান্ডসাম বলে মনে হলো না, লেট 30s এর একটা মানুষ, এবং she is the governess, সে বললো যে আমি থর্নফিল্ডের গভর্নেস, আমি তোমাকে হেল্প করতে পারি। Then horse, man and the dog all vanish. তারপরে হঠাৎ করে এই যে মানুষটা পড়ে গেল, সে উঠে হর্সের ওপরে চড়ে চলে গেল এবং ডগটাও পিছু দিল। Meditating upon the experience, Jane is happy to have offered active assistance. Jane বলল আমি তো সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলাম, সে করেনি, সেটা তার ব্যাপার। She returns to Thornfield and learns that man she helped, যে ম্যানটাকে সে সাহায্য করেছে, was her employer, তার এমপ্লয়ার মিস্টার রচেস্টার। ফলে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 12-এ আমরা দেখতে পাচ্ছি প্রথমবার এন্ট্রি হচ্ছে এই গল্পের হিরো মিস্টার রচেস্টার, মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের। এর আগে এন্ট্রি হয়নি গল্পের হিরোইনের সঙ্গে। হিরোর প্রথমবার দেখা হলেও একটা রাত্রেবেলাতে হিরোকে মনে করলো ভূত হিসেবে, পরে দেখলো না সত্যি ভূত নয়, সত্যি এই গল্পের প্রোটাগনিস্ট, এটা যে ইংরেজি তাকে হ্যান্ডসাম বলে মনে করছে না, কিন্তু আ ম্যান ইন হিজ লেট 30s, ওই 37-38 বছর মতো বয়স। সো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে জেনস রেস্টলেসনেস। জেন খুব একটা খুশি নয় কোনো কিছুতেই। she always loves remaining in the momentum, গতির মধ্যে থাকতে জেন সবসময় ভালোবাসে, এবং জেন বিশ্বাস করে যে গতির মধ্যে থাকাটাই হচ্ছে জীবন। ফলে শহরের এক্সিস্টেন্সকে জেন হয়তো আরো বেশি পরিমাণে পছন্দ করত। ফলে এবং এর সঙ্গে সঙ্গে আমরা ইন্ট্রোডিউস হলাম এই যে অ্যাটমসফিয়ার অফ দ্য থর্নফিল্ড হল, যেখানে বিভিন্ন স্ট্রেঞ্জ সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। সো বেসিক্যালি রচেস্টার recognizes Jane's ambiguous class and social position through his inability to guess her role in the Thornfield house. রচেস্টার তাকে চেনে না, কিন্তু জেনের ড্রেস দেখে, তার অ্যাপিয়ারেন্স দেখে সে বুঝে গেছে যে সে এই এখানকার গভর্নেস। ফলে এই যে সোশ্যাল ক্লাস, ভিক্টোরিয়ান সোশ্যাল হায়ারার্কি, যে সামাজিক চেতনা এবং যে শ্রম বিভেদ বা আমরা বলতে পারি যে শ্রেণী বিভেদ, সেই জিনিসটা বারবার আমরা এই চ্যাপ্টার 12 এবং গোটা বলতে পারি গোটা জেন আয়ারের টেক্সট জুড়ে বারবার হিন্টেড হচ্ছে। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি চ্যাপ্টার 13 এর দিকে। চ্যাপ্টার 13, so life at the Thornfield changes following the Rochester's arrival. রচেস্টারের অ্যারাইভালের পরে থর্নফিল্ডের জীবনের বেশ কিছু বেসিক স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে। জেন and Adele are forced to abandon the library because Rochester needs to use it as a meeting room. জেন এবং অ্যাডেলে তাদেরকে প্রায় ফোর্স করা হচ্ছে লাইব্রেরিতে লিভ করার জন্য, বিকজ রচেস্টার নিডস টু ইউজ ইট অ্যাজ এ মিটিং রুম। রচেস্টার সেটাকে মিটিং রুম হিসেবে ইউজ করবে। সো মিস্টার রচেস্টার একটা অত্যন্ত পাওয়ারফুল ফিগার থর্নফিল্ডে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ লাইফ এট দ্য থর্নফিল্ড চেঞ্জেস ফলোইং মিস্টার রচেস্টারস অ্যারাইভাল। রচেস্টারের অ্যারাইভালের ফলে জীবনটার মধ্যে বেশ কিছু পরিবর্তন এলো থর্নফিল্ডের জীবনের মধ্যে। বিফোর সাইলেন্স হ্যাড রুলড, এর পরে কিন্তু সাইলেন্স থাকতো, এর আগে একটা নিস্তব্ধতা। বাট নাও দ্য হাউস ইজ ফিল্ড উইথ নিউ ভয়েসেস, নতুন কণ্ঠস্বর বাড়ির মধ্যে ঢুকছে। অ্যান্ড জেন লাইকস দ্য প্লেস বেটার নাও দ্যাট ইট হ্যাজ আ মাস্টার। জেনের ভালো লাগছে একজন মাস্টার এসছে। Adele finds it impossible to concentrate on her lessons because she is so busy wondering what presents Rochester has brought for her. এবং অ্যাডেলের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন করা তার পড়াতে খুব মুশকিল হচ্ছে, কারণ মিস্টার রচেস্টার তার জন্য কি গিফট এনেছে সেটা জানতে সে বেশি পরিমাণে আগ্রহী। And Jane isn't pleased with the additional ceremony of dressing up for the tea with Rochester. রচেস্টারের জন্য যখন চা দেওয়া হচ্ছে তখন ড্রেস আপ করা হচ্ছে অ্যাডেলেকে, জেনকে সাজতে বলা হচ্ছে, তখনকার দিনে ভিক্টোরিয়ান কাস্টম। Jane again notes the firm decisiveness of his face, which is imposing rather than beautiful. জেনের তার যে মুখের মধ্যে এক ধরনের ফার্ম ডিসিসিভনেস, যেন চাপিয়ে দেওয়া এক ধরনের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা,
সেইটা জেনের খুব একটা বিউটিফুল লাগলো না। So Rochester's stiff, impatient formality with Jane intrigues are more than finished politeness would have. So রচেস্টারের অত্যন্ত স্টিফ ইম্পেশেন্স ক্যারেক্টার, তার মধ্যে যে পোলাইটনেস সেটা কিন্তু ছিল না তার মধ্যে, এক ধরনের ফিনিশড পোলাইটনেস আমরা বলতে পারি, মানে তার উপরে তার মধ্যে যে পোলাইটনেসটা সেটা একটা চাপিয়ে দেওয়া। So questioning her about her family and discovering that her parents are dead, Rochester concludes that Jane is a fairy. মানে এটা ভেবে যে মানে তার ফ্যামিলির লোকজন মারা গেছে, রচেস্টার ভাবলো জেন হচ্ছে পরী, মানুষ নয়। He then judges her accomplishments of piano playing and drawing. তারপর সে ভালো করে দেখলো যে কি কি পারে জেন করতে, পিয়ানো প্লে করতে পারে কিনা, আঁকতে পারে কিনা। While he finds her playing average, রচেস্টারের মনে হলো পিয়ানোটা অ্যাভারেজ বাজায়। Rochester is impressed by Jane drawings. জেনের আঁকা দেখে রচেস্টার খুশি হলো। At 9 o'clock, Rochester dismisses the women. বলে যাও আবার তোমরা এসো, নটার সময়। Mrs. Fairfax tells Jane more of Edward Rochester's history. Mrs. Fairfax এই বাড়ির যিনি আমরা বলতে পারি কেয়ারটেকার, সে এডওয়ার্ড রচেস্টারের ফ্যামিলির গল্প বলল, ইতিহাস বলল। His father, old Mr. Rochester, and brother Roland plotted against him, তার বিপক্ষে ষড়যন্ত্র করেছিল। So Edward was forced into a painful position of which Mrs. Fairfax knows nothing. এর ফলে এডওয়ার্ড একটা খারাপ জায়গায় পৌঁছেছিল যে ব্যাপারে জানে না মিসেস ফেয়ারফ্যাক্স। And Edward broke away from the family, সেই পরিবার থেকে এডওয়ার্ড বেরিয়ে যায়। Only returning to Thornfield 9 years ago, 9 বছর বাদে সে এখানে ফেরে। When his brother died, যখন তার ভাই মারা যায়, and he thus inherited the property, এবং সেই প্রপার্টিটা সে ইনহেরিট করে তার ভাই মারা যাওয়ার পর। আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার 13 is quite important because here the relationship between the Jane and the Rochester develops for the first time in this chapter, and Rochester is a grim and unfriendly man. চুপচাপ একটু করে বন্ধুত্ব করার লোক নয়, but Jane enjoys his gruffness. The gruffnessটাকে Jane enjoy করছে because she wouldn't have known how to respond to grace, elegance or politeness. সে জানে না যে কেমন করে গ্রেস বা পোলাইটনেসে রেসপন্ড করতে হয়, কারণ জেন এই ধরনের গ্রাফনেসকে বা রাফনেসকে এনজয় করে এসছে। সে লোড ইনস্টিটিউশনই বলো, গেট স্টোরি বলো, বিভিন্ন জায়গাতে এই ধরনের খারাপ লোককে দেখে এসছে, ফলে এইভাবে লোককে সে ডিল করে এসছে চিরকাল। এবং এইভাবে জেনের সঙ্গে প্রথমবার পরিচয় হলো রচেস্টারের। রচেস্টার জেনের অন্যান্য এবিলিটি, ড্রয়িং এবং অন্যান্য জিনিসপত্র দেখে নিল। দেখে নেওয়ার পরে বলো ঠিক আছে তুমি এসো। আমরা পড়ছি এবার চ্যাপ্টার্স 14 এবং 15 এর সামারি। এই চ্যাপ্টারে আমরা দেখবো at first Jane sees little of the Rochester. রচেস্টারের খুব একটা বেশি অংশ জেন দেখতে পায় না, এবার দেখছে। During their brief encounter, she notices his moodiness. খুব মুডি, একবার রেগে যায়, একবার ভালো ব্যবহার করে, but it doesn't upset her. তার কিছু শেখায় না, কারণ she is not related with Mr. Rochester. Finally, one evening, he summons Adele and Jane. Adele এবং জেনকে কোনো একটা ইভিনিং এ সে ডেকে পাঠালো। Offering Adele her long-awaited present, Jane notices that Rochester is in a friendlier mood rather than usual. দেখলো যে রচেস্টার সেই সন্ধ্যেবেলা rather than the usual mode, একটু ফ্রেন্ডলি মোডে আছে, probably due to his dinner wine খাওয়ার ফলে একটু ইনটক্সিকেটেড অবস্থা আছে। রচেস্টার enjoys Jane's frank sincere manner. জেনের যে frank sincere manner কে রচেস্টার এনজয় করলো, and confesses that he hasn't lived the purest most innocent life. এবং তার সামনে প্রথমবার তার জীবনের বায়োগ্রাফিক্যাল অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট গুলো বলছে যে সে খুব একটা বিশুদ্ধ জীবন যাপন করেনি এবং মোস্ট ইনোসেন্ট লাইফও লিড করেনি। দে ডিসকাস সিন, তারা পাপ বোধ, পুণ্যবোধ, রিমোর্স মানে তার ভিতরের যে গিল্ট ফিলিং, অ্যান্ড রিফরমেশন, কি করে সেটাকে বদলেছে, সংস্কার এনেছে। ফাইন্ডিং জেন a good listener, Rochester speaks to her as freely as if he were writing his thoughts in a diary. জেনকে একটা গুড লিসেনার, খুব ভালো তো জেন শোনে, সেজন্য তাকে খুব একটা গুড কনফেসার হিসেবে দেখে রচেস্টার তার জীবনের যন্ত্রণা কথাগুলো জেনকে বলতে আরম্ভ করলো, তার ডায়েরিতে লেখার মতো। And he says he has given up his shameful lifestyle. সে বলল সে তার জীবনের shameful lifestyle ছেড়ে দিয়েছে, and is ready to begin a new pure life, একটা বিশুদ্ধ ভালো জীবন যাপন করার জন্য সে রেডি। And Rochester tells Jane he is hearing Adele in order to
expiate the sins of his youth. সে হি ইজ রিয়ারিং, সে অ্যাডেলেকে বড় করছে, রিয়ারিং অ্যাডেলে, কারণ তার জীবনের যে কয়েকটা খারাপ ঘটনা, তার জীবনের যে পাপ কাজগুলো, সেগুলোকে ঠিক করার জন্য। চ্যাপ্টার 15-এ তার জীবনের এই যে পাপবোধ, কি পাপ কাজ করেছে সেটাই আমরা জানতে পারবো। রচেস্টার জেনকে নিজের ডায়েরি বলে মনে করে অনেক কিছু কনফেস করছে। This chapter is very important because in this chapter we can see for the first time the hero and the heroine, the protagonists, are talking with one another. They're engaging in a dialogue, they're engaging in a conversation with one another. তাদের মধ্যে কথাবার্তা প্রথমবার শুরু হচ্ছে এই চ্যাপ্টার 14 এবং চ্যাপ্টার 15-এ। আমরা কি দেখবো, আমরা একবার দেখে নিই যে মানে রচেস্টারের ফ্যামিলির আগের মানে ব্যাপারটা কি ছিল, কেন অ্যাডেলে ভার্নেসকে মিস্টার রচেস্টার এই জায়গাতে এই যে তার বিরাট বলো থর্নফিল্ড হলে কেন আনলেন। রচেস্টার টেলস জেন অ্যাবাউট হিজ প্যাশন ফর সেলিন ভার্নেস। সেলিন ভার্নেসের সঙ্গে তার যে সম্পর্ক সেটা রচেস্টার বলল জেনকে। A French opera dancer whom he naively believed loved him. সে প্রথমবার ভাবতো যে এই ফ্রেঞ্চ অপেরা ডান্সারকে সে ভালোবেসে ফেলেছিল। And one night, however, Celine arrived home with another man and they mocked Rochester's deformities. Rochester খানিকটা ঠিকমতো করে অনেক সময় হাঁটতে পারতো না, এবং একদিন দেখলো যে সেলিনের সঙ্গে তার ভালোবাসা ছিল, এবং সেলিন একদিন বাড়িতে আর একজন ম্যানের সঙ্গে এলো, এবং they mocked Rochester's deformities. রচেস্টারের ফিজিক্যাল ডিফর্মিটি নিয়ে তার হাসাহাসি করতে আরম্ভ করলো। রচেস্টার ওভারহার্ড দ্য কনভারসেশন অ্যান্ড ইমিডিয়েটলি এন্ডেড দ্য রিলেশনশিপ। সেই সময় সে তার সম্পর্ক শেষ করে। সেলিন টোল্ড রচেস্টার দ্যাট অ্যাডেলে ওয়াজ হিজ ডটার। সেলিন রচেস্টারকে বলল যে অ্যাডেলে তার সন্তান, বাট ইজন্ট শিওর বিকজ শি ডাজন্ট লুক এনিথিং লাইক হিম। সে শিওর ছিল না। Several years later, Celine abandoned her daughter and ran away to Italy with a musician. আরো কয়েক বছর বাদে সেলিন তার মেয়েকে ফেলে ইটালিতে চলে যায় একজন মিউজিশিয়ানের সঙ্গে। কোনোদিন কনফেস করেছিল সেলিন যে রচেস্টারকে যে অ্যাডেলে তার মেয়ে, কিন্তু এ ব্যাপারে শিওর নয় রচেস্টার। অলদো হি রিফিউজেস টু রেকগনাইজ অ্যাডেলে অ্যাজ হিজ ডটার, যদিও মিস্টার রচেস্টার এটা রেকগনাইজ করেন অফিসিয়ালি যে অ্যাডেলে ভার্নেস তার ডটার। রচেস্টার টুক পিটি অন দ্য অ্যাবান্ডন্ড অ্যান্ড ডেস্টিটিউট চাইল্ড। এই যে ফেলে যাওয়া সন্তানের প্রতি এক ধরনের তার ভালোবাসা জন্মালো, and brought her to England, এবং তাকে ইংল্যান্ডে নিয়ে এলো। এই গল্পটা জেনকে বলল এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার। রাত্রি 2টো বেজে গেছে। At 2 o'clock one morning Jane hears, এবার কোনো একটা রাত্রিতে এই গল্পটা শোনার পরে রাত্রি 2টোর সময় Jane hears a demonic laugh outside of her bedroom door and the sound of fingers ব্রাশিং against the panel. তার বাড়ির তার ঘরের যে দরজার পেছনে যে উডেন প্যানেল, সেখানে ফিঙ্গারের শব্দ পেল, আঙুল যাচ্ছে ঘষে ঘষে। She thinks it might be the pilot, Rochester's dog. Rochester's হয়তো ডগ, তার নাম পাইলট। সে wandering the hallways, but then she hears the door opening, তারপরে একটা দরজা খোলার শব্দ পেল। Going into the hallway, she sees smoke billowing from the Rochester's room. খানিক পরে দেখলো একটা স্মোক আসছে রচেস্টারের রুম থেকে। হঠাৎ করে বেরিয়ে গেল। she rushes into his chamber and discovers the curtains on fire. সে গিয়ে দেখলো যে পর্দাগুলো জ্বলছে, and his bed surrounded by tongues of flame. বিভিন্ন যেটা বলতে পারি যে লেলিহান অগ্নিশিখার জিপ জ্বলছে। unable to wake him, তাকে ঘুম থেকে উঠাতে পারছে না। she deluges the bed with water. পুরো ঘরে জলে ভাসিয়ে দিল। রচেস্টার won't let Jane call for help. বলে না, ডেকো না কাউকে। Instead he says that he must pay a visit to the 3rd floor. বলে আমি 3য় তলায় যেতে হবে। He tells Jane that Graceful যে এটার কালপ্রিট, যে বেসিক্যালি এই কাজগুলো করছে, যে একজন সার্ভেন্ট যে 3 নম্বর তলায় থাকে, সে মদ খেয়ে এসব করে, and then thanks her warmly, এবং তাকে বললো অনেক ধন্যবাদ আমার জীবনকে বাঁচাবার জন্য। আমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারছি একটা অ্যাটমসফিয়ার অফ মিস্ট্রি, অনেকে এটা কি বলে গথিক এলিমেন্ট, কিন্তু বেসিক্যালি যারা আমরা গল্পটা জানি তারা জানি ঘটনাটা ঘটিয়েছে তার এক্স ওয়াইফ বার্থা ম্যাসন, দ্য জ্যামাইকান ওম্যান, যাকে ম্যাড ওম্যান চিলেকোঠার উন্মাদিনী হিসেবে পোর্ট্রে করা হচ্ছে বারবার। কিন্তু আসলে কি সে এরকম, নাকি দীর্ঘদিন ধরে নেগলেক্ট এবং তার সঙ্গে সঙ্গে এক ধরনের মার্জিনালাইজেশনের ফলে, ইউরোপিয়ান মার্জিনালাইজেশনের ফলে এই জ্যামাইকান ওম্যান পাগল হয়ে গেছে?
সেটা আমরা সত্যি জানি না, কিন্তু বারবার জেনকে এটাই বোঝানো হচ্ছে যে গ্রেস পুল এটার কালপ্রিট, গ্রেস পুল এটা করেছে, অ্যান্ড হি আস্কস জেন টু কিপ দ্য ইনসিডেন্ট আ সিক্রেট, এটাকে সিক্রেট করার কথা বললো এবং কাউকে বলতে বারণ করলো। সো ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে আস্তে আস্তে জেনের সঙ্গে রচেস্টারের দূরত্ব, ডিস্টেন্স কমছে। অ্যাডেলে ভার্নেস provides Rochester with a daily reminder of his past indiscretions. আগের জীবনে সে কি কি পাপ কাজ করেছে, কি ভুল কাজ করেছে, সেটা প্রত্যেকদিন অ্যাডেলে ভার্নেসের এক্সিস্টেন্স মনে করায়। Attracted to luxury, to satin robes and steel stockings, Adele displays a materialism Rochester dislikes primarily because it reminds him of her mother. অ্যাডেলের এক্সিস্টেন্স মাঝে মাঝে তার মায়ের এক্সিস্টেন্স তাকে মনে করায়। সেলিন ভার্নেস, who charmed the English gold out of his British breeches, যে একসময় ফ্রেঞ্চ ওম্যানের প্রেমে পড়েছিল, তার আর্টিফিশিয়ালিটিতে প্রেমে পড়েছিল। ফলে রচেস্টার কন্টিনিউস টু ক্রিয়েট এ কন্ট্রাস্ট বিটুইন সেলিন সুপারফিশিয়ালিটি এন্ড জেন সিনসিয়ারিটি। তার কথাই যে জেন এবং সেলিনের একটা কম্পারিজন রচেস্টার করলো, ফলে জেনের প্রতি এক ধরনের যে তার অ্যাট্রাকশন ডেভেলপ করছে সেটা আমরা এই চ্যাপ্টার 14 এবং 15 এর মধ্যে বুঝতে পারছি। সেলিন খুব সুপারফিশিয়াল ক্যারেক্টার ছিল এবং জেন ইজ সিনসিয়ার। ফলে Celine actually presents an unsavory model of the femininity, but also an image of the unattractive foreignness. একটা এক ধরনের ফরেননেস, ফ্রেঞ্চ এক্সোটিক ফরেননেস, তার প্রতি অ্যাট্রাক্টেড হওয়া, যেটা তাকে একটা অদ্ভুত দিকে নিয়ে গেছে, তার কথা কিন্তু বারবার বলছেন এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স। রচেস্টার চ্যাপ্টার 15 এর শেষ দিকে আমরা একটা স্ট্রেঞ্জ, অলমোস্ট সুপার ন্যাচারাল টার্ন পাবো, যেখানে আমরা দেখতে পাবো যে এই জায়গাতে একটা ক্যারেক্টার যাকে গ্রেসফুল বলে সম্বোধন করবে রচেস্টার, কিন্তু আসলে সি ইজ বার্থা ম্যাশন, সে জ্বালিয়ে দেবে এই থর্নফিল্ড হলের একটা বড় অংশ। সো অনেক নতুন শব্দ আমরা শিখবো, ফ্রেঞ্চ শব্দ, রেন কফ্রে মানে মিটিং, পেটি কফ্রে মানে স্মল ট্রাঙ্ক, এইগুলো অ্যাকচুয়ালি টেক্সটের মধ্যে আছে, কারণ অ্যাডেলে ভার্নেস এই ফ্রেঞ্চ শব্দগুলোকে কনস্ট্যান্টলি ইউজ করে এবং সেলিন ভার্নেসও তার কথার মধ্যে এগুলোকে ইউজ করে। ম অ্যাঞ্জেল মানে মাই, অ্যাঞ্জেল, ক্রকোয়েন্ট মানে ডেভারিং, খেয়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা চলে আসবো চ্যাপ্টার 16-এ। আজকে এই চ্যাপ্টারটা পড়েই আমরা আমাদের পড়াশোনা এখানে শেষ করব। তো চ্যাপ্টার 16-এ আমরা দেখব যে পরের দিন সকালবেলা, যেদিনকে আগুন জ্বলেছিল অন দ্য বেডরুম অফ মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, সেখানে কি হচ্ছে। On the morning following the fire, Jane dreads seeing Rochester, but his behavior hasn't changed. Jane রচেস্টারকে দেখতে বেশ মানে ভয় পাচ্ছিল, কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়নি। Watching the servants cleaning Rochester's room, Jane is amazed to find Graceful sewing new curtain rings. Graceful নতুন কার্টেন রিং বুনছে। Grace seems calm for a woman who tried to commit murder the previous night. গ্রেসকে দেখে অবাক হলো জেন। আগের দিনের রাত্রে তার মনিব মিস্টার রচেস্টার বলল যে গ্রেসফুল এই ঘটনাগুলো ঘটিয়েছে, কিন্তু গ্রেস তো চুপচাপ বসে বসে বুনছে যে কার্টেনগুলো ডিস্ট্রয় করেছে সেইগুলোকে। ফলে আগের দিন রাত্রেবেলা যে মার্ডার কমিট করতে চেয়েছিল প্রায়, সে আজকে সকালবেলা এত শান্ত হলো কি করে। So like the other servants, Grace seems to believe that Rochester fell asleep with his candle lit and the curtains caught on the fire. সে জিজ্ঞেস করলো গ্রেসকে, এবং যে গ্রেস এটা বিলিভ করে, বুঝতে পারলো যে জেন যে রচেস্টার ঘুমিয়ে পড়েছিল আগের দিন রাত্রেবেলা এবং তার ক্যান্ডেল দিয়ে সে জ্বালিয়ে ফেলেছিল। গ্রেস অ্যাডভাইসেস জেন টু বোল্ট হার ডোর এভরি নাইট। গ্রেস বললো প্রত্যেক দিন রাত্রেবেলা নিজের দরজা বন্ধ করে শোবে। তো জেন ভাবলো তাহলে কি এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স কি বলছে, তাহলে কি গ্রেস ইনটক্সিকেটেড অবস্থায়, যেহেতু মানুষজন যখন ড্রিঙ্ক করে তার আগের জীবনের স্মৃতি মনে থাকে না, আগের সময়কার স্মৃতি মনে থাকে না, তাই হয়তো এই ঘটনাটা করছে। থ্রু আউট দেয়ার কনভারসেশন গ্রেস গিভস নো সাইন অফ গিল্ট এট হ্যাভিং সেট দ্য ফায়ার। গ্রেসের মধ্যে কোনো গিল্ট জেন দেখতে পেল না ফায়ার তৈরি করার ফলে। অ্যাস্টনিশিং জেন উইথ হার সেলফ পজিশন অ্যান্ড হিপোক্রেসি। জেন তার এই হিপোক্রেসি দেখে অবাক হয়ে গেল। জেন ইজ কিউরিয়াস অ্যাবাউট গ্রেস রোলস ইন দ্য হাউস হোল্ড। বললো কি করে এই হাউস হোল্ডে সার্ভাইভ করছে এত ইনসিনসিয়ার হয়েও। হোয়াই হ্যাজেন্ট হি ফায়ার্ড গ্রেস ফলোইং দ্য প্রিভিয়াস নাইটস নিয়ার মার্ডার্স আরসন। আগের রাত্রেবেলা যে একটা প্রায় মার্ডার করছিল এই বাড়ির মালিককে, তারপরেও গ্রেসকে কেন ফায়ার করা হলো না, কেন তাড়িয়ে দেওয়া হলো না। So at first Jane believes Rochester might be in love with Grace.
প্রথমে ভালো রচেস্টার গ্রেসের সঙ্গে প্রেমে পড়েছে, বাট রিজেক্টস দিস আইডিয়া বিকজ অফ গ্রেসেস আনঅ্যাট্রাক্টিভনেস অ্যান্ড মেট্রনলি অ্যাপিয়ারেন্স। পরেই বুঝলো যে এত বয়স হয়ে গেছে, এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার অত গ্রেসফুলের প্রেমে পড়বে না। Jane is dismayed to learn that Rochester has left the house to attend a party at the Lee's home of Mr. Ashton. Mr. Ashtonের একটা পার্টি রয়েছে লিজ বলে একটা জায়গাতে, সেখানে রচেস্টার গেছে বলে জানলো জেন এতে খুশি হলো না, and will be gone for several days, বেশ কয়েকদিন থাকবে সেখানে। And she is particularly upset to learn that a beautiful woman, Miss Blanche Ingram, একজন অত্যন্ত সুন্দর মহিলা যার নাম ব্ল্যান্স ইনগ্রাম, will be at the party, এটাও জানলো। এর ফলে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার জেনের মনের মধ্যে একটা অ্যাটমসফিয়ার অফ জেলাসি, একটা হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। রিকগনাইজিং দ্যাট শি ইজ ফেলিং ইন লাভ উইথ রচেস্টার, জেন ট্রাইজ টু ডিসিপ্লিন হার ফিলিংস বাই ফলিং ইন লাভ উইথ মিস্টার রচেস্টার। জেন ট্রাইজ টু ডিসিপ্লিন হার ফিলিংস বাই ড্রয়িং টু পিকচার্স। জেন বুঝতে পারছে যে সে প্রেমে পড়ছে রচেস্টারের, কারণ তার মনের মধ্যে ব্ল্যান্স ইনগ্রামকে নিয়ে হিংসার উদ্রেক হচ্ছে, তাই সে দুটো ছবি আঁকলো, আ সেলফ পোর্ট্রেট ইন ক্রেয়ন and an imaginary picture of Blanche Ingram। তার একটা সেলফ পোর্ট্রেট অফ ক্রেয়নের মধ্যে, ক্রেয়ন দিয়ে, ক্রেয়ন এক ধরনের রং তোমরা জানো, সেটা দিয়ে একটা নিজের ছবি, এবং অন্যদিকে ব্ল্যান্চ ইনগ্রামের একটা ইমাজিনারি ছবি আইভরি দিয়ে। Whenever her feelings for Rochester become too intense, Jane compares her own plainness with Blanche's beauty। যখনই তার মনের মধ্যে রচেস্টারের জন্য ফিলিং ইন্টেন্স হয়ে যায়, তখন সে নিজেকে তুলনা করে বিউটিফুল ব্ল্যান্চ ইনগ্রামের সঙ্গে, যে তাকে কত ভালো দেখতে আর তাকে কত খারাপ দেখতে। So in this chapter 16 is very important because Jane's love for Rochester becomes apparent in this chapter. In her jealousy, Jane imagines a past love relationship between Grace and Rochester. পরে সে ইমাজিন করতে আরম্ভ করছে গ্রেস এবং রচেস্টারের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু তারপরে বুঝলো এটা সত্যি নয়। এবং যখনই পার্টিতে পার্টিতে গেল প্রায় সেভারাল ডেজের জন্য, এবং মিস্টার রচেস্টার এবং ব্ল্যান্সি ইনগ্রামের কথা সে জানতে পারলো, তখন সে বুঝতে আরম্ভ করলো যে ব্ল্যান্সি ইনগ্রামের থেকে সে কতটা পিছিয়ে, এবং বারবার নিজের সঙ্গে কম্পেয়ার করতে আরম্ভ করলো। চ্যাপ্টার 17 আমরা পরের দিনে পড়বো এবং দেখবো যে রচেস্টার ফিরে আসার পরে জেন কিভাবে তার ভালোবাসাটাকে ব্যক্ত করে। আমরা 16টা চ্যাপ্টার পড়ে ফেললাম, আজকে 8টা চ্যাপ্টার পড়লাম, পরের দিন আমরা চেষ্টা করব চ্যাপ্টার 23 অবধি যাওয়ার। আমি এখানে একটা লিস্ট পেয়েছি কোয়েশ্চেন, এটা তোমাদেরকে দিয়ে দেবো আমি এই ক্লাস শেষ হওয়ার পরেই। আমি পরের দিনকে একটু ডিসকাস করবো এই কোয়েশ্চেনগুলো নিয়ে। এখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোকে নিজেদেরকে দেখতে হবে কি কি প্রশ্ন আসতে পারে। ধরা যাক, হোয়াই ডু ইউ থিঙ্ক জেন ইজ ট্রিটেড সো আনফেয়ারলি, কেন জেনকে আনফেয়ারলি ট্রিট করা হচ্ছে। এছাড়া ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। রেড রুমে কি হয়েছিল, হোয়াই ডাজ মিসেস রিড মেক জেন স্টে ইন দ্য রেড রুম, হোয়াই, কারণ জনের সঙ্গে যে জন রিডের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছিল, বই ছুঁড়ে জন মেরেছিল এবং তারপরে স্লেভ ড্রাইভার বলে জনকে বলেছিল। হোয়াট ইজ লোড ইনস্টিটিউশন, অ্যান অরফ্যানেজ স্কুল, হোয়াট ইজ দ্য লাইফস্টাইল অফ দ্য গার্লস অ্যাট দ্য লোড ইজ এ গার্লস ইজ এ লাইফস্টাইল, ভেরি ব্যাড অ্যান্ড আনহেলদি লাইফস্টাইল ফুল অফ দ্য স্টারভেশন, সেগুলোকে তোমাদের বলতে হবে। হাউ ইজ জেনস টেম্পারামেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য হেলেন, হেলেনের সঙ্গে জেনের যে টেম্পারামেন্ট কিভাবে আলাদা সেটা বলতে হবে। হু ইজ হেলেন বার্নস, কোয়েশ্চেন করতে পারে, হেলেন বার্নস এর আইডেন্টিটি তোমাদেরকে বলতে হবে। হোয়াই ডাজ জেন স্পিক টু দ্য গার্ল রিডিং দ্য গার্ডেন, কেন যে গার্ডেনে যে গার্লটা বসেছিল তার সঙ্গে কেন কথা বলতে আরম্ভ করলো, এই গার্লটাকে হেলেন বার্নস হারসেলফ। ডেসক্রাইব মিস্টার বকলহার্স্ট, বকলহার্স্টের ক্যারেক্টারকে ডেসক্রাইব করো। How does Jane feel while standing on the stool when she is labeled as a liar? জেনের কেমন লেগেছিল যখন তাকে লায়ার হিসেবে বলা হলো, খারাপ লেগেছিল, সে আইসোলেট ছিল, তাকে কে সেখান থেকে ফিরিয়ে আনলো, মিস টেম্পল। How does Miss Temple invite Jane to her room? Where is Helen Burns? Helen Burns এর death description of the Helen Burns, তার মৃত্যুটা। What news does Bessie bring from Jane from the gate set? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। আমরা এই প্রশ্নগুলোর জন্য আলাদা করে একটা দিন রাখবো। আমি এই প্রশ্নের তালিকা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নের তালিকাগুলো নিজেরা একটু লেখো। এই যে সামারি, এখান থেকে অল্প অল্প করে লিখতে আরম্ভ করো। আমি আরো কয়েকটা মেটেরিয়াল দিচ্ছি, সেখান থেকে তোমরা লিখতে আরম্ভ করতে পারো। এছাড়াও আরো কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো আমি দেবো। এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারগুলোকে পড়তে হবে, কারণ আমরা প্রশ্ন উত্তর করতে পারলেই তবেই বুঝতে পারবো যে আমরা চ্যাপ্টারগুলো বুঝতে পারছি।
ফলে পরের দিনে আমি যেটা করব, বেশ কয়েকটা প্রশ্ন ডিসকাস করব আগের চ্যাপ্টারগুলো থেকে, তারপরে আমরা চ্যাপ্টার 17 থেকে 23 অবধি এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বলো কোয়েশ্চেন গুলো 5 মার্কসের, 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে কয়েকটা, কিন্তু বেশিরভাগই 5 মার্কসের কোয়েশ্চেন। আমরা যেহেতু ধরে নিচ্ছি এবারে অনলাইন পরীক্ষাটাই হবে, কারণ কালকে তোমরা জানো কিনা জানি না, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে যে সমস্ত ইভেন সেমিস্টারের পরীক্ষা, ইভেন সেমিস্টার মানে 2, 4 এবং 6, সেগুলো প্রত্যেকটাই অনলাইনে হবে। ফলে পশ্চিমবঙ্গের একটা ইউনিভার্সিটি যেহেতু অনলাইন জানিয়ে দিয়েছে, বাকি এবং তাদের পরীক্ষাটা হবে জুন মাসের শেষে। তোমাদের পরীক্ষা আমি ধরে নিচ্ছি জুলাইয়ের মাঝামাঝি বা জুলাইয়ের শুরুর দিকে। আমি চেষ্টা করছি তার আগে যতটা সম্ভব সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা শেষ করে দেওয়া যায়। তো ইন দ্য মিন টাইম তোমরা কি বলছো শিল্পা? আগস্টে হবে শুনছিলাম। তোমাদের আগস্টে হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু নর্থ বেঙ্গল যেহেতু জুন জুলাই বলছে তাই আমি এটা বললাম। ঠিক আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যদিও 6 সেমিস্টার ডিক্লেয়ার করেছে, কিন্তু 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারে অনলাইনে হবে বলে দিয়েছে। ফলে তোমাদের অনলাইনে হওয়ার সম্ভাবনা 80 to 90%। এই সময় খুলবে না, কারণ স্কুলই জুন অব্দি বন্ধ, স্কুল জুন অব্দি বন্ধ অ্যানাউন্স করে দিচ্ছিল ইলেকশনের আগেই। ফলে অনলাইনে হওয়ার পসিবিলিটি, 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, 5 এবং 10 নম্বর সেদিকে কনসেন্ট্রেট করো, মেটেরিয়াল কালেকশন বেশি করে করো, কারণ হোম এক্সামিনেশন হলে মেটেরিয়ালস আর ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে, উত্তর তোমরা বাড়ির মধ্যে বাড়ির অ্যাটমসফিয়ারে খানিকটা দেখেও লিখতে পারবে। ফলে মেটেরিয়াল কালেকশন বেশি করে ইম্পর্টেন্ট। আমি সেগুলো আপলোড করে দেবো গুগল ড্রাইভে এবং এটা দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে। আমি যদি ভুলে যাই কোনোভাবে, গোলাপ, আয়ুষী বা কেউ আমাকে একটু মনে করাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে একটু মনে করাবে, গোলাপ মনে করাবে, রঙ্গন একবার মনে করিয়ে দেবে স্যার মেটেরিয়াল বলে, ঠিক আছে? বেশ বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? হ্যাঁ বলো নূপুর, সুস্মিতা, গোলাপ, রঙ্গন, সৌমি, কোনো প্রশ্ন আছে? শিল্পা কোনো প্রশ্ন আছে? আয়ুষী কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন ফ্রম? বলো বলো। চার্ট ক্যাপসিজম মানে কি? বুঝলাম না, আরেকবার। চার্ট ক্যাপসিজম এই রে, এই আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বলো, আমাকে একটু লিখে দাও, আমি উচ্চারণটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ গোলাপ লিখে দাও। হ্যাঁ, ও চার্চ ক্যাটেকিজম, ক্যাটেকিজম মানে হচ্ছে গোলমাল, বিভিন্ন ধরনের সমস্যা, এবং চার্চের রিলেটেড বিভিন্ন সমস্যা, এবং শুধু সমস্যাই নয়, হই হট্টগোল। চার্চের ইনফ্যাক্ট গান ইজ পার্ট অফ দ্য মিউজিক, ক্যাটেকিজম বলা। সো ক্যাটেকিজম মানে একটা মানে হই হট্টগোল মানে শব্দ, ঠিক আছে? বেশ, যেটা চার্চ বলো। VARENS এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? ভার্নেস না ভারেন? ভি আর ভার্নেস, অ্যাডলে ভার্নেস বলে, অনেকে ভার্ন বলে, অনেকে অনেক কিছু বলে। সো ভার্নেস আমি উচ্চারণ করছি। ফ্রেঞ্চ উচ্চারণ অনেক সময় এসে উচ্চারণ হয় না, এটা হতে পারে, ভার্নে হতে পারে, ভার্নে হতে পারে। আর কোথাও কোনো প্রশ্ন? স্যার, যে মিস্টার রচেস্টারের হর্সে আসার সিনটা এভারের মধ্যে দেখেছিল? আরেকবার মিস্টার রচেস্টারের যে হর্সে আসার সিনটা, হ্যাঁ ওইটা কি জেনে এভারের মধ্যে দেখেছিল, স্বপ্নের মধ্যে দেখেছিল? না 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 না, বাস্তবের স্বপ্নের মধ্যে দেখেনি। অ্যাকচুয়ালি হেল্প বাস্তবের মধ্যে দেখেছিল, এবং তাকে হেল্প করেছিল। হর্স থেকে পড়ে গিয়েছিল, একটা গোস্ট আসছে, তারপরে তাকে সেখান থেকে হর্সের মধ্যে তুলে তাকে ঠিক করে দিয়েছিল, সে চলে গেছিল সেখান থেকে। এবং জেন পরে জেনেছিল যে মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, হু ইজ দ্য ওনার অফ দ্য হাউস। সেটা ডাইরেক্টলি ফিজিক্যাল এনকাউন্টার হয়েছিল, সেটা স্বপ্নে দেখেনি, ঠিক আছে? সাবমিশন মানে কি? সাবমিশন মানে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করে নেওয়া, সাবমিট করা। তোমরা ডিসার্টেশন সাবমিট করো, এক্ষেত্রে সাবমিশন মানে সাবমিসিভ ক্যারেক্টার, মানে
যে সবকিছুকে মেনে নেয়, যে প্রতিবাদ করে না, দ্যাট ইজ সাবমিসিভ। Any other questions? সাবমিশন মানে কি অবদমিত স্যার? অবদমিত হতে পারে, মানে যেটা দমন, হতে পারে অবদমিত ক্যারেক্টার, এটাকে দমন করা হয়েছে, হতে পারে। ঠিক বলেছো। আর কোনো প্রশ্ন? বেশ, আমি রেকর্ডারটা অফ করছি, তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলবে। রেকর্ডার